12 থেকে 15 বছর যারা একটা সময় এসে সবাই হাসিনার বিরুদ্ধে কাজ করেছেন এবং সবারই কমন এনিমি বা দেশের কমন এনিমি ছিল হাসিনা। 24-এর অভ্যুত্থানের পরে তারা আর কেউ এখন প্রো বাংলাদেশি হিসেবে তাদেরকে বলা যাবে না। নর্মালি সেটা ভাগ হয়ে যেতে পারে, কেউ এনসিপি, কেউ জামাত, কেউ বিএনপি। কিন্তু সব থেকে যে পরিবর্তনটা হয়েছে, দলগত বা রাজনৈতিক কোনো সুবিধা পাওয়ার জন্য তারা সবাই কাউকে না কাউকে সাপোর্ট করছেন এবং সেই সাপোর্ট করার অংশটির সাথে আসলে বাংলাদেশের গণতন্ত্র বা বাংলাদেশের উন্নতিকে সামনে রেখে সাপোর্টটা করা হচ্ছে না। অর্থাৎ যারাই হাসিনার বিরুদ্ধে কাজ করেছে তারা সবাই এখন বিশেষ কোনো শক্তিকে তাদের নিজেদের স্বার্থে বা তাদের আইডিওলজির স্বার্থে তারা সাপোর্ট করছে। ভোটারদের এবং জনগণের উচিত হচ্ছে পুরোপুরি বিবেচনাটা নিজের মতো করে করা। কারো একক কথা শুনে যদি কেউ ভোট দেওয়ার অথবা কারো পক্ষপাতিত্ব করে, সেটা ভুল করবে। করে জাতীয় সরকার করবার একটা চেষ্টা এই নির্বাচনের মধ্য দিয়ে হতে পারে। সেটা কিরকম? বাজারে আলোচনা আছে, গ্রহণ করতেই হবে এমন কোনো কথা নেই, যে বিএনপিকে এমন একটা আসন দেয়া হবে, ভালো লাগুক কিংবা না লাগুক। 2008-এর ফলাফল টেবিলে নির্ধারিত হয়েছে 14, 18, 24-এ কোনো নির্বাচনই হয়নি এবং এবারের নির্বাচনটাও সেই রকম, ওই যে ইঞ্জিনিয়ারিং ইলেকশন, ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হবার একটা আশঙ্কা আছে। এবং সে কারণেই ওই যে বলা হচ্ছে যে বিএনপিকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া। বিষয়টা হচ্ছে আসলে নির্বাচনে মানুষ ভোট ঠিকই দিবে, কিন্তু এইখানে নির্বাচনের আগেই বিভিন্নভাবে এমনভাবে জিনিসগুলোকে ম্যানিপুলেট করা হয়েছে, যেভাবে ইউনূস সরকারের কাজ করার কথা ছিল, অর্থাৎ আগে সংস্কার শেষ করা, ইউনূস সরকারের নিজের লেজিটিমেসিকে তারপরে একটি নির্বাচন তারা কম দিতে পারতো, কিন্তু সেটি না করে ইচ্ছা করে জিনিসগুলোকে এক ধরনের সমস্যা সংকুলন অবস্থায় রেখে রাজনৈতিক দলগুলোর দিয়ে সংস্কারের নাটক তৈরি করে এখানে সবকিছু একটা বিশৃঙ্খল অবস্থায় রাখা হয়েছে। সবকিছু মিলে নির্বাচন এখানে যে সঠিকভাবে হবে না এবং একটা বিশৃঙ্খলতা হবে, এটার মধ্যে কোনো সন্দেহ থাকার কারণ নেই। না যায় বা জয়ী দেখানো না যায়, তাহলে এমন একটা সিট সংখ্যা দিয়ে বিএনপিকে একটা ট্র্যাপে ফেলা, যে সরকার গঠন করতে হলে জামাতকে নিয়ে করতে হবে এবং তখন জামাত ডিকটেট করতে পারবে, হয় প্রেসিডেন্ট আমার চাই অথবা প্রধানমন্ত্রিত্ব আমার চাই, এই মন্ত্রণালয় আমার চাই। তাই হয় যে বিএনপিকে সরকার গঠন করতে গেলে জামাতকে নিয়ে করা লাগে। দ্যাট উইল বি দ্য বেস্ট অপশন। এই সময় ইন্ডিয়ার দাসত্ব করা বিএনপি একক ক্ষমতায় যে কি এমন কাজ করবে, আর জামাত একক ক্ষমতায় গেলে তারা বাংলাদেশকে ইরান, আফগানিস্তান বা সিরিয়া বানায় ফেলবে, সে ব্যাপারে যথেষ্ট সম্ভাবনা আছে। তাদের যে নারী কর্মীরা রাস্তায় বেরে, তারা কি মানুষ নাকি পুরুষ নাকি মহিলা কিছুই বোঝা যায় না। এরকম মানে ইসলামকে তারা একটা লেবাস হিসেবে ব্যবহার করছে। কাজেই সেটাও খুবই ভয়ানক একটা বিষয়। কাজেই এবং পুরো সিস্টেমটাকে ইউনূস নষ্ট করে রেখে দিয়েছে, নষ্ট সিস্টেমকে আরো ক্যাওটিক করেছে। সে অবস্থায় যদি সম্মিলিতভাবে একটা সরকার গঠন হয়, দ্যাট উইল বি দ্য বেস্ট সলিউশন। যেখানে শিরোনাম করা হয়েছে যে ক্ষমতায় এলে শরিয়ায় প্রাধান্য থাকবে নির্বাচনী ইশতেহারে, এটা বলেছে ইসলামী আন্দোলন। আমরা একটু সরাসরি এই খবরটা থেকেই শুরু করতে চাই। আজকে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানে অনেকগুলো বিষয়ের পাশাপাশি ক্ষমতা এলে শরিয়া বা ইসলামী আইনের সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা বলেছে তারা। এবং এছাড়াও দলের ইশতেহারে আরো কিছু বিষয় উল্লেখ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো বাংলাদেশ জামাতে ইসলামীর ইশতেহারও আমাদের হাতে চলে আসবে। তবে তার আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ইশতেহারে কি বলেছে এই বিষয়ে একটু আমরা কথা বলতে চাই। আমার সাথে আছেন, তারা বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে, বিশেষ করে বাংলাদেশে যেহেতু বেকারত্বের একটা বড় সমস্যা আছে, সেই সমস্যার সমাধানে তারা এই ধরনের ব্যবস্থা নিতে পারে, সেটি বিষয়ে একটি আলোকপাত করা হয়েছে। নারীদের বাংলাদেশের শুধু তাদের ভাষায় শুধু সম অধিকারই না, নারীরা যেন অনেক ক্ষেত্রে অগ্রাধিকার পান, সেটিও তারা বিশেষ গুরুত্ব দিয়ে দেখবেন বলে জানিয়েছেন। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের যে ইশতেহার ঘোষণা করলো, এর বেশ আগেই এনসিপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিল এবং সেটি ইসলামী আন্দোলন নারীদেরকে অনেক ক্ষেত্রে বেশি অধিকার দেবে, শরিয়া আইন এবং নারীদের অধিকার দেওয়ার কোনো সুযোগ কি আসলে কোথাও আছে? এখানে নারীর অধিকার বলতে তারা কি বোঝাচ্ছে, সেটাই হচ্ছে প্রশ্ন। যে বিষয়গুলো আজকে তাদের ইশতেহারে গুরুত্ব দিয়েছে,
বিশেষ করে সন্ত্রাস এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়া, নিরাপদ বাংলাদেশ গড়া, এই ধরনের প্রতিশ্রুতি এনসিপির ওই ইশতেহারের মধ্যেও ছিল। এর বাইরে তারা বিশেষ করে গুরুত্ব দিয়েছিল, যেহেতু জুলাই আন্দোলনে এনসিপির অনেকগুলো নেতা তারা নেতৃত্ব স্থানে ছিলেন, সে কারণে তারা বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই সরকার পুরোপুরিভাবে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা তাদের ভাষায় সেটি পুরোপুরিভাবে পূরণ করতে পারেনি, এবং যেহেতু তারা এটি পারেনি সে কারণে তারা বলেছিল যে দীর্ঘমেয়াদে বাংলাদেশে এনসিপি তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে এটি বাস্তবায়ন করতে পারে। সে কারণে তারা ৩৬ দফায় সেটি ভাগ করেছিল এবং তার মধ্যে বিচার সংস্কারের বিষয়ে নানান ধরনের প্রতিশ্রুতি দেওয়া ছিল। একই সঙ্গে তারা ১ কোটি জনসংখ্যার কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে তারা উল্লেখ করেছিল। দুষ্টু লোকদের দুষ্টামি প্রতিবাদ করি, মানে কথাটি বলছেন জামাতের আমির, এবং কোন পরিপ্রেক্ষিতে বলছেন সেটি একটু আপনাদের বলি যে আপনারা সবাই হয়তো ইতিমধ্যে জানেন যে এক্স আইডি হ্যাকের একটা দাবি করেছে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান, এবং ওই পরিপ্রেক্ষিতে তিনি বলেন যে আমি ওই সমস্ত দুষ্ট লোকদের দুষ্টামির প্রতিবাদ করি যারা আমার পিছে লেগে আছে। তাকেই উদ্ধৃত করে বলছি যে 4 দিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তা এখান থেকে চালিয়ে দেওয়া হয়েছে, আর একদল ঝাঁপিয়ে পড়েছে তাইরে নাইরে নাইরে বলে। এই দাবি করে তিনি বলেন যে জামাতের সাইবার টিম এই ব্যাপারে শক্ত অবস্থান নিয়েছে এবং সত্য সামনে এসেছে, এবং এই কথাগুলো তিনি কুড়িগ্রামে নির্বাচনী প্রচারকারে বলেছেন, এবং একই সাথে তিনি উল্লেখ করেন যে তিনি মায়েদের কথা দিচ্ছেন এই দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং জামাতে ইসলামী ক্ষমতায় আসলে এদেশের নারীরা আর ধর্ষণের শিকার হবে না। রাস্তাঘাট, কর্মস্থল সব জায়গায় শতভাগ নিরাপত্তা ও মর্যাদা তারা নিশ্চিত করবেন। আর সাথে এটাও যোগ করেছেন যে যে দেশে মায়েদের কোনো নিরাপত্তা নেই সে দেশ আসলে তার হতে পারে না। তিনি জাতি ধর্ম দেখবেন না, সব ধর্মের নারীদের সম্মান করাটাই তাদের সবচেয়ে বড় দায়িত্ব। এখানে একটা প্রশ্ন হচ্ছে, মা কথাটা বারবার উচ্চারণ করার দরকার নেই। আমাদের এখানে মূল যে জিনিসটা দরকার ছিল, নারী কথাটা ইম্পর্টেন্ট, সকল অ্যাডাল্ট নারী। এখানে মা বলে সম্বোধন করে কোনো একটা দল বা কোনো একটা নেতা সবাইকে মায়ের মতো দেখতে পারবে না। সুতরাং মা বোন ইজ নট ইম্পর্টেন্ট। মা বোন থাকলে বান্ধবীও থাকে, বন্ধুও থাকে, প্রেমিকা থাকে, বউ থাকে, নিজের মেয়েও থাকে। এটা একটা ট্রিকি পদ্ধতি বলে আমার কাছে মনে হয়। সম্মানের বিষয়টা এক একজনের কাছে এক এক রকম। কাউকে ওই কালো বোরখায় পুরোপুরি ঢেকে ফেলাটাই মায়ের সম্মান হিসেবে দেখানো যেতে পারে, কাজে জামাত সম্মান বলতে বোঝাতে চায় সেটা কিন্তু পরিষ্কার না। এরপরে যেই খবরটি এসেছে সেটি হলো নির্বাচনী ইশতেহার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটি বলেছে, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তারেক রহমান, তাকে সরাসরি একটু উদ্ধৃত করছি। বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে, এই নতুন জালেমদেরকে মানুষ গুপ্ত হিসেবে চেনে। এই জালেমদের নেতা 2 দিন আগেই প্রকাশ্যে বাংলাদেশের নারীদের বিষয়ে অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে। দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দক্ষিণাঞ্চলের বিভাগ বরিশালে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামাতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্যটি করেছেন। সেখানে আরো কিছু কথা তিনি বলেন যে যেই ব্যক্তির আসলে তার দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, সেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই। তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না, কোনো মর্যাদামূলক আচরণ আশা করতে পারে না। এই বিষয়ে তার যে বক্তব্য সেটা বলছি যে গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় তিনি বলছেন যে তিনি কিছু খবর দেখতে পাচ্ছেন যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বা যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসেবে চেনে। আমরা দেখছি যে তারা কিভাবে আসলে ভুয়া সিল ছাপাচ্ছে, এবং তারা শুনতে পাচ্ছেন যে পরিচিত যেসব প্রেস আছে সেখানে ভুয়া ব্যালট ছাপাচ্ছে তারা, সেগুলো নাকি তারা পকেটে করে নিয়ে যাবে। এবং একই সাথে বলেছেন যে জামাতের কর্মীরা নারী ভোটারদের এনআইডি নম্বর এবং বিকাশ নম্বর নিচ্ছে, এই দাবিও তারেক রহমান করেছেন। তিনি বলেন যে যাদের ভোটের শুরুটাই আসলে অনৈতিক কাজে, কি করে তারা আসলে সৎ মানুষের শাসন দিতে পারে। সেখানে বলা হচ্ছে যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের এক্স হ্যান্ডেল হ্যাকড হয়েছে এবং হ্যাকিং এর পর তার আইডি থেকে দুর্বৃত্তরা আপত্তিকর পোস্ট দিয়েছে। এবং দলটির সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের বরাতে গতকাল একটি পোস্টে জানানো হয় যে ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক জামাতে ইসলামীর নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সাইবার হামলা চালানো হচ্ছে। তিনি যোগ করেন যে দুষ্কৃতকারীরা ঠিক রাত 8:31 দিকে অ্যাকাউন্টটি ডিভাইস হ্যাকিং এর মাধ্যমে পোস্ট দেয় এবং বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসলে সঙ্গে সঙ্গে তা ডিলিট করা হয় এবং এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর পরের যে খবরটি সেটি হলো জামাত প্রার্থীর মৃত্যুতে শেরপুর ৩ আসনে নির্বাচন স্থগিত। এখানে একটু জানিয়ে রাখি যে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কিডনি জনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি অবস্থায় মারা গিয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান বাদল। তিনি জামাতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারির দায়িত্বে ছিলেন এবং তার মৃত্যুর কারণে এই আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ইশতেহারে আসলে কি কি বিষয় উঠে এসেছে? জামাতের আজকে যে ইশতেহার ঘোষণা করা হয়েছে সেটিতে মূলত তারা 5টি বিষয়ে বলেছেন এবং তারা যদি ক্ষমতায় যেতে পারেন তাহলে 5টি ব্যাপারে গুরুত্ব দিয়ে তারা সেটি বাস্তবায়ন করবেন। সেটির মধ্যে হচ্ছে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা এবং কর্মসংস্থান। যেহেতু বাংলাদেশে আমি আগে বলেছিলাম যেহেতু বেকারত্ব সমস্যা নিয়ে বরাবরই ব্যাপক একটা আলোচনা হয়, সেই জায়গা থেকে তারা এই দক্ষতা এবং কর্মসংস্থানের প্রতি এক গুরুত্ব দিয়েছে এবং সেই সঙ্গে তারা বলেছে যে জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ব্যাপারটা বারবার সামনে এসেছে যে বাংলাদেশের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে ঐক্য এবং ইনসাফের একটি বাংলাদেশ গড়ে তোলা, সেই ব্যাপারে তারা এক ধরনের গুরুত্ব দিয়েছে বলেছে। এবং তারা একই সঙ্গে বলেছে যে তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, চাঁদাবাজি এগুলো আর একদমই থাকবে না এবং বেকারত্বের যে সমস্যা সেটিও তারা কমিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। জামাতের আজকের এই যে ইশতেহার সেখানে আমরা মূলত 3টি মূল নীতি দেখতে পাচ্ছি। একটি হচ্ছে জাতীয় স্বার্থে বাংলাদেশের বিষয়ে তারা আপোষহীন থাকবেন, এটি বলেছে। একই সঙ্গে বলা হচ্ছে 5 বছরে 26টি বিষয়ে তারা অগ্রাধিকার দিবেন, যেগুলোর মধ্যে আছে যেটি ইতিমধ্যে বললাম যে আপোষহীন বাংলাদেশ, এবং এই স্লোগানের আলোকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থে সবসময় আপোষহীন থাকার একটা ঘোষণা তারা দিয়েছে। তারা একই সঙ্গে উল্লেখ করেছে বৈষম্যহীন, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি মানবিক সংগঠন, মানবিক বাংলাদেশ গড়ে তোলার। এবং তারা বলেছে আগে যেটা উল্লেখ করলাম যে যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রাধান্য পাবে সেই বিষয়টি। শফিকুর রহমান বলেছেন যে বিশাল দায়িত্বের ভার কাঁধে নিয়ে তিনি দাঁড়িয়েছেন এবং দায়িত্বভার মানুষের উপর থেকে, মানুষের পক্ষ থেকে যারা স্বাধীনতার 54 বছর ধরে তিলে তিলে স্বপ্নের জাল বুনেছেন সেই সাম্য এবং ন্যায়ের বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাতে ইসলামী কাজ করবে। কৃষিক্ষেত্রে তারা সরকারের পক্ষ থেকে বলেছে যতটুকু যৌক্তিকভাবে সহযোগিতা করার সেটি তারা করবেন এবং একই সঙ্গে তারা বলেছেন যে ছাত্রছাত্রী মা যতটুকু পারেন শিক্ষা দিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানের খুঁজে পাবে আসল শিক্ষা, সেই ব্যবস্থা তারা করবেন। এবং একই সঙ্গে তারা এটিও উল্লেখ করেছেন যে আগে যেই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছিল যে জামাতের নারীদের কর্মঘণ্টার বিষয়টি, সেটি তারা এখানে অন্তর্ভুক্ত রেখেছেন। আগের মতো তারা বলছেন যে নারীদেরকে 5 ঘন্টায় তারা যদি ক্ষমতা যেতে পারেন তাহলে কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টায় নামিয়ে আনা হবে এবং বাকি 3 ঘন্টার টাকা সরকারিভাবে নারীদেরকে দেওয়া হবে, সেটি একটি বিষয় তারা উল্লেখ করেছেন। আর একই সঙ্গে তারা বলেছেন যে লাখো মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এবং শিল্পক্ষেত্রে, কৃষিক্ষেত্রে আরও বেশি যেন বাংলাদেশ এগিয়ে যেতে পারে সেই ব্যাপারটি তারা তাদের বিবেচনায় রেখেছেন এবং সেটি তারা করবেন বলে তারা এক ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। আর ব্যবসা এবং শিল্পের যারা মালিক রয়েছেন তাদের জন্য কয়েক ঘন্টার শ্রম, সেটা তারা বলেছেন যে নারীদের ব্যাপারে তারা ওই 5 ঘন্টা শ্রমে থাকবেন এবং পুরুষদের ব্যাপারে আগের মতো যেটি আছে সেটি অব্যাহত থাকবে। 5 ঘন্টা শ্রমের ব্যাপারে সকল নারীদের ক্ষেত্রেই তিনি এই কথাটি বলেছেন যে যারা মানে বিভিন্ন কাজের সাথে যুক্ত, কর্মক্ষেত্রে যারা আছেন সকল নারীদের ক্ষেত্রে এটি তারা বলেছেন যে 5 ঘন্টা তারা কাজ করবেন, বাকি 3 ঘন্টা টাকা সরকার দিয়ে দিবে, সেটি একটি ব্যাপার। আর 5 বছর বয়সী পর্যন্ত শিশুদের দায়িত্ব সরকার নিবে, এটি একটি ঘোষণা তারা দিয়েছেন। এবং একই সঙ্গে বলেছেন যে অবসর জীবনে যারা চলে যাচ্ছেন, যারা তাদের বয়স বেড়ে গেছে, তাদের দায়িত্ব সরকার নেবে, অবসরকালীন ভাতা দেওয়া হবে, তাদের চিকিৎসার ভার সরকার নেবে এবং মাঝের বয়সে কিছু রাষ্ট্র এবং কিছু সরকার এভাবে ভাগাভাগির মাধ্যমে এটি দেওয়া হবে। আর 64 জেলায় সব ধরনের মেডিকেল থাকবে এবং শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের একটা অঙ্গীকার তারা এই জামাত ইসলামের ইশতেহারে দেওয়া হয়েছে। একই সঙ্গে আমি আরেকটা বিষয় উল্লেখ করতে চাই যে যখন আমরা দেখছিলাম নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী দলগুলো মোটামুটি একটি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছিল এবং সেটি নেতৃত্ব দিচ্ছিল জামাত, তো সেখানে একটি ব্যাপার শুরু থেকে আলোচনা ছিল যেটি আমরা পরবর্তীতে আরও জেনেছি, যদিও সেটি অভিযোগ আকারেই জেনেছি, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তারা বলেছিল যে ইসলামী এই যে জোটটা তারা করতে যাচ্ছিল শুরুতে, সেটির একটি উদ্দেশ্য ছিল যে শরিয়াকে প্রাধান্য দেওয়া এবং শরিয়া আইনটা বাংলাদেশে কার্যকর করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া। এবং সেই জায়গা থেকে জামাত পরবর্তীতে সরে আসার কারণে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় যে তারা সেখান থেকে সরে এসেছে। এবং আজকে ইসলামী আন্দোলন যে তাদের ইশতেহার ঘোষণা করলো সেখানে তারা কিন্তু সেই কারণে গুরুত্ব দিয়ে শরিয়া আইন তারা যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে এটি যে প্রাধান্য পাবে সেটি তারা উল্লেখ করেছেন। এবং একই সঙ্গে আমরা দেখছি যে জামাত কিন্তু তাদের নির্বাচন ইশতেহারে শরিয়া আইনের বিষয়ে কিছু বলেনি, কাজে বোঝা যাচ্ছে যে ফারাকটা কোথায় এবং কেন ইসলামী আন্দোলন তৈরি হলো এবং ইসলামী আন্দোলন কেন সেখান থেকে বের হয়ে আসলো।
তো এটি আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য ছিল ইস্তেহারের বিষয়ে। বিএনপি চেয়ারপারসন তিনি এটিকে বলছেন, তিনি এটি বিশ্বাস করছেন না এবং বলছেন যে জামাতকেই বলছেন যে তারা মিথ্যাবাদী, সরাসরি বলছেন যে তারা হ্যাক হওয়ার যে দাবিটি করছে সেটা মিথ্যা, জামাত মিথ্যাবাদী বলে দাবি করছেন। আপনি আসলে এটিকে কিভাবে দেখছেন এইরকম অভিযোগকে, এবং কেন আসলে বিএনপি বিশ্বাস করছে না যে এই এক্স হ্যান্ডেল হ্যাক হতে পারে, কি মনে হয়? এর অনেকগুলি কারণ আছে। প্রথমত, ইন্টারনেটে জামাতে ইসলাম এবং তাদের সমর্থকদের যে শক্তিশালী উপস্থিতি এবং তাদের যে প্রযুক্তিগত এক ধরনের দক্ষতা, সেটা তারা অনেকদিন থেকে প্রমাণ করেছে। তাদের সমর্থকদের একটা গ্রুপ বা পেজ ছিল কেল্লা নামে। তো এই যে পেজ, এই যে দীর্ঘদিনের এক ধরনের ইন্টারনেটে তাদের উপস্থিতি, তাদের পক্ষের লোকদের নানান ধরনের মন্তব্য, সংঘবদ্ধভাবে বট বাহিনী তৈরি করার যে অভিযোগ, এই ব্যাপারগুলি নিয়ে অভিযোগ শুধু নয়, মানুষের মনে এক ধরনের পারসেপশন বা এক ধরনের বিশ্বাস আছে যে তারা এগুলি পারে করে। অতএব যারা এত বোঝে তাদের আমিরের অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায়, এটা আসলে প্রথমত একটা অবিশ্বাস্য ঘটনা। দ্বিতীয়ত, এই অ্যাকাউন্টটি তো সবচেয়ে বেশি প্রতিরক্ষার মধ্যে থাকার কথা, কারণ এই অ্যাকাউন্টটি অত্যন্ত সেন্সিটিভ এবং এর যারা অ্যাডমিন তারা অত্যন্ত বিশ্বস্ত হবার কথা, এবং এখানে যারা পোস্ট দেয় তারা তার অনুমোদন নিয়ে পোস্ট দেওয়ার কথা। এখন ধরা যাক এই পোস্টটা তার নয়, কিন্তু এই পোস্টের কোন অংশটুকু নিয়ে তার নিজের আপত্তি, এটাকে তিনি পরিষ্কার করেছেন। এই পোস্টে মানুষ রিয়াক্ট করেছে কিন্তু একটা গালি বা একটা বাজে অশালীন একটি শব্দের কারণে। বাকি যে কথাগুলি আছে তার সঙ্গে কি তিনি দ্বিমত পোষণ করেন? তিনি কি এটা ব্যাখ্যা করেছেন বা তার দল এটা ব্যাখ্যা করেছে? তারা শুধু বলেছে এটা হ্যাক হয়েছে এবং ওই অশালীন শব্দটা তারা ব্যবহার করে নাই। কিন্তু বাকি অংশটুকু যা লেখা আছে, সেই অংশটুকুতে যে বক্তব্য, সেটা তো তিনি আল জাজিরাতেও দিয়েছেন, তার বিভিন্ন বক্তৃতার মধ্যে বলেছেন। তো ধরে নিলাম যে ওই গালিটুকু শুধু সঠিক নয়, কিন্তু বাকি যে অংশটুকু রয়েছে তার ব্যাপারে কি তারা দৃঢ়তার সঙ্গে বলতে পারেন যে ওই বক্তব্যটুকু তাদের নয়? সেটা তো তারা বলেন নাই। অতএব তারা কেবল একটি শব্দ নিয়েই তাদের হ্যাকিং এর বিষয়ে তারা বলার চেষ্টা করেছেন যে ওই শব্দটা তারা ব্যবহার করেন নাই বা কিন্তু ডক্টর আব্দুল তাদের স্যার, আমির আমি একটু ব্যবহার করেন। তর্কের খাতিরে এইবার আসেন প্রযুক্তিগত বোঝার ভাবে ক্ষেত্রে আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই, মানে এমনটা তো হতেই পারে তার বক্তব্য কিন্তু তিনি যেভাবে বলতে চান, যেভাবে উপস্থাপন করতে চান, সেভাবে না করে অন্যভাবে উপস্থাপন করা, এটাও তো একটা মানে খুবই খারাপ কাজ। মানে এবং অন্যভাবে উপস্থাপিত তো কিছু হয় নাই, কেননা ওইখানে যা বক্তব্য আছে তিনি প্রায় একই বক্তব্য, তিনি হুবহু প্রায় একই বক্তব্য, কিছুটা এদিক সেদিক কয়েকটা শব্দে তিনি আল জাজিরাতে এটা বলেছেন যে তাদের দল প্রিন্সিপাল হিসেবে বিশ্বাস করে যে নারীরা দলের সভাপতিও হতে পারবে না, এবং এটা যদি না হতে পারে আমরা পরিষ্কার বুঝি যে দেশের প্রধানমন্ত্রী কিংবা উচ্চতম যে পদগুলি রয়েছে বিভিন্ন সেক্টরে, সেখানে নারীদের নেতৃত্ব তারা আমার অনুষ্ঠানেও জামাতের আমির বলেছেন যে নারীরা শীর্ষ নেতৃত্বে যেতে পারবেন না, ইসলাম পারমিট করেন। হ্যাঁ, তো নারীর জন্য কোনো শীর্ষস্থান নাই, এটা তো তারা বিশ্বাস করেন। অতএব এই এক্স হ্যান্ডেলের বক্তব্যের মূল যে অংশ সেটা তো তারই বক্তব্য, শুধু গালিটা তার না। ঠিক আছে, আমরা মেনে নিলাম, আর এরকম গালি তিনি দেন এটা আমরা মনে করতে চাই না, ধরে নেন। কিন্তু এটা হ্যাক হওয়ার যে কথাটি তারা বলেছেন, এটা মেলে না কেন জানেন? এটা মেলে না প্রথমত তারা বলেছে যে এটা হ্যাক করেছে, সে হ্যাক করেছে কিন্তু পাসওয়ার্ড বদলায়নি। কিন্তু সে নিশ্চয়ই একটা সার্টিফাইড ডিভাইস অর্থাৎ অথেন্টিক ডিভাইস, যেটা আগে লগ ইন করেছে এমন একটা ডিভাইস থেকে হ্যাক করে নাই। তাহলে যে ডিভাইসটা থেকে সে হ্যাক করেছে, এই ডিভাইসটা তো অথেন্টিকেট করতে হয়। আপনি যদি এখন কোন একটা ডিভাইস দিয়ে অন্য কারো অ্যাকাউন্টে প্রবেশ করতে চান, তাহলে নতুন ডিভাইস থেকে লগ ইন করার চেষ্টা করলেই তাকে বলা হবে যে আপনার ইমেইলে অথবা আপনার ফোন নাম্বারে অথবা আপনার পূর্ববর্তী কোনো ডিভাইস যেটা আপনি মূল ডিভাইস হিসেবে চিহ্নিত করে রেখেছেন, সেইখানে মেসেজ যাবে। এবং গেলেই কিন্তু হয় না, সাথে সাথে নিজের যে মোবাইল ফোন বা তার অ্যাডমিনদের যে ফোন যেটা দিয়ে অ্যাকাউন্টে রেজিস্টার করা আছে, বা ল্যাপটপ বা যেখান থেকে এটি হয়েছে তার মূল অ্যাকাউন্টে রেজিস্টার, সেখানে কিন্তু একটা মেসেজ যাওয়ার কথা যেখানে জিজ্ঞেস করবে যে আপনি কি এইটা ব্যবহার করেন, আপনি কি লগ ইন করার চেষ্টা করছেন নাকি এটা অন্য কেউ। এবং তখন আপনি যদি বলেন যে এটা অন্য কেউ, সাথে সাথে কিন্তু এই অ্যাকাউন্টটা লক হয়ে যাবে, অথবা যে লগ ইন করার চেষ্টা করছিল নতুন লগ ইনটা হবে না। এখন তাদের এইটা কি টু ফ্যাক্টর
থ্রি ফ্যাক্টর যে অথেন্টিকেশন থাকে, ভেরিফিকেশন থাকে, অথবা 2 স্টেপ 3 স্টেপ যে ভেরিফিকেশন থাকে, এইগুলা করা নাই, তাহলে তাদের কারো কাছে একটা নোটিফিকেশন যায় নাই, তাদের কারো কাছে একটা টেক্সট যায় নাই, SMS যায় নাই, কোনো ধরনের কিছু না জানিয়ে পাসওয়ার্ড বদল না করে একটা নতুন ডিভাইস থেকে শুধু পাসওয়ার্ড জানলে ঢোকা যায়?